এক দোকানদার আমাকে 10 টাকা নোট দিছে, আর সেই 10 টাকার নোটের পিছনে একটা নাম্বার ছিল। আমি মজা করে নাম্বারের মধ্যে মেসেজ দিলাম, হাই কেমন আছেন। আধা ঘন্টা পর রিপ্লাই দিছে যে ভালো আছি, আপনি কেমন আছেন। আমি বললাম যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়। তখন বললো যে ভাইয়া কাকে বলতেছেন, আমি একজন মেয়ে। তারপরে আমাকে বললো আপনি কে, মেয়ে নাকি ছেলে। আমি একটু ভেবে চিন্তে উত্তর দিলাম যে না আমি একজন মেয়ে। তখন বললো যে আচ্ছা আপু আপনার নাম কি। আমি বললাম যে আমার নাম তানিশা, আপনার নাম কি। তখন বললো যে আমার নাম রূপা। আমি বললাম যে ও আচ্ছা ভালো তো। তখন বললাম যে আচ্ছা আপনার বাসা কোথায়। সঙ্গে সঙ্গে বললো আমার বাসা রংপুরে। রংপুর কোথায় আপু। বললো যে আমার বাসা হচ্ছে রংপুর শাপলা চত্বরে। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে ও আচ্ছা আচ্ছা, মানে আমার বাসা কিন্তু কারমাইকেল কলেজের পিছনে। তো ও বললো যে ও আচ্ছা আচ্ছা আপু আপনি কোন ক্লাসে পড়েন। আমি বললাম যে মানে হাবিজাবি অনেক কথা হলো, কিন্তু আমি ওকে বলিনি যে আমি একজন ছেলে। তো একদিন কি হলো, ও আমাকে কল দিল, আমি কলটা রিসিভ করি নাই। আমি কি বলবো, ভয় পাচ্ছিলাম আসলে। আমি যে একজন ছেলে এটা তো ও জানে না। যাই হোক, আমি একবার ওকে ফোন দিলাম, ফোনটা রিসিভ করলো। তখন ও অনেকবার হ্যালো হ্যালো বললো, আমি কোনো কিছুই বলি নাই। তারপরে বললাম যে হ্যালো কেমন আছেন। তো ও একটু অবাক হয়ে গেল, বললো যে আপনি ছেলে। আমি বললাম যে আসলে আমি 10 টাকা নোটের মধ্যে আপনার নাম্বারটা পেয়েছিলাম, তাই আর কি মানে মজা করে SMS দিছি। আর আপনি যদি কথা না বলেন ছেলে ভেবে, তাই আর কি বলছি যে আমি একজন মেয়ে। 10 টাকা নোটের মধ্যে পেয়েছিলাম তো নাম্বারটা, তাই একটু মজা করে দিছিলাম। তখন সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ নাম্বারটা আমি লিখছি, আমিও মজা করে লিখছি, কিন্তু ভাবতে পারি নাই যে কখনো কেউ আমাকে SMS বা কল দিবে। যাই হোক, আপনার বাসা আমার বাসা যেহেতু পাশাপাশি, তো একদিন দেখা করা যায়। আমি বললাম যে কোথায় দেখা করবেন। তখন সে বললো চিড়িয়াখানাতে দেখা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কখন যাব। তখন সে বললো বিকালবেলা। আমি বললাম আচ্ছা। তারপরে চিড়িয়াখানাতে গিয়ে আমি ওয়েট করা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ফোনের মধ্যে কল দিল, আমি ফোনটা রিসিভ করলাম। তো সে কোনো কথা বললো না, তারপরে ফোনটা কেটে দিল। আবার ফোন দিলাম কয়েকবার, বাট কোনো রেসপন্স পাই নাই। তারপরে আমি আর কি করলাম, ওখান থেকে চলে গেলাম। এরপরে বাসায় যাওয়ার পর সে আবার ফোন দিছে, আমি রিসিভ করলাম। বললাম যে আপনি এটা কি করলেন, আসার কথা বলে আসলেন না, চলে গেলেন। তখন সে বলল যে আমি আপনাকে কিন্তু দেখছি। আমি বললাম আপনি আমাকে দেখছেন, তবে আমারও তো আপনাকে দেখা উচিত তাই না, কথা বলতাম, দুজন পরিচয় হতাম, আরো ভালো লাগতো সামনাসামনি কথা বললে। তখন সে বলল যে আরেকদিন দেখা করব। আমি অবাক হয়ে গেলাম, কি রে ভাই, আমাকে দেখে চলে গেল, অথচ আমি দেখলাম না। তারপর আরেকদিন দেখা করার প্ল্যান করলাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার যেহেতু আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখিনি, তো এবার আমিও আপনাকে দেখবো, আপনিও আমাকে দেখবেন, বলেন এবার কোথায় দেখা করব। তখন সে বলল চলো এবার চিকলি বিলে যাই। আমি বললাম যে ও আচ্ছা চিকলি বিলে, ঠিক আছে ডান। তারপরে আমরা শুক্রবারে দেখা করার প্ল্যান করলাম। কিন্তু আমার যতটা আনন্দ হচ্ছে তার থেকে একটু বেশি ভয় হচ্ছে, কারণ আমার পকেট ফাঁকা, আর চিকলি বিলে ঢুকলে শুধু টাকাই টাকা। কোনো মতে ফ্রেন্ডের কাছে ধার ধুর কইরা চিকলি বিলের সামনে যা দাঁড়িয়েছিলাম। একটু পরে ম্যাডাম আসলো, আয়শা বলল কি অবস্থা, ভালো আছেন। আমি বললাম যে ও তাহলে আপনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, মানে এতক্ষণ ভালো ছিলাম না, শুধু ভয় লাগছিল আবার যদি না আসেন চইলা যান কেমনটা লাগে তাই না। তখন আমাকে বলল বাহ আপনি কেন যেন আজকে খুব খুশি। আমি বললাম যে হ্যাঁ খুশি তো হবই, কারণ ফার্স্ট টাইম কোনো একটা মেয়ের সঙ্গে মিট করতেছি, তা আবার এত দামি একটা জায়গায়, পকেট তো ফাঁকা। তখন বললো কিছু বললেন। আমি বললাম না না কিছু বলিনি, চলুন। তারপরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে বসলাম। সে আমার সম্পর্কে জানলো, আমি তার সম্পর্কে জানলাম। প্রায় দিনটা ভালোই গেল। তারপর দুজন বেরিয়ে আসলাম, তারপর দুজন দুজনের বাসায় চলে গেলাম। ফোনে কলে সব সময় কথা হতো। মাসে প্রায় 2-3 বার আমরা দেখা করতাম। এইরকম করে কেটে গেল প্রায় 1 বছর। 1 বছর পর একদিন আমরা দুজনে ঘুরতে গেলাম চিকলি বিলে। চিকলি বিল থেকে বেরিয়ে আসার সময় দুজনে রিক্সার মধ্যে উঠলাম যে যাবো এবার বাসায়। যাই হোক, ও ডান কানের মধ্যে ফোনটা নিয়ে কার সাথে যেন কথা বলতেছে। হঠাৎ করে তখনই একটা ছেলে এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দৌড় মারে। আমি তো রিক্সা থেকে তাড়াহুড়ো করে নেমে ওর পিছনে দৌড় শুরু করলাম। ওর ফোন নিয়ে গেছে, আর ও চিৎকার করে বলতেছে ওই ফোনের মধ্যে আমার পার্সোনাল অনেক কিছু আছে। তারপরে আমি অনেক দূর দৌড়ালাম ওই ছেলেটার পিছন পিছন। ওই ছেলেটা অনেক দূর গেল। যাই হোক, একসময় ধরেই ফেললাম, ধরে 2-3টা থাপড় মারছি। থাপড় মেরে বলছি তুই আমার গার্লফ্রেন্ডের ফোন নিয়ে আসবি, তোর এত বড় সাহস। তারপরে ছেলেটা ফোন দিয়ে 2-3টা ছেলেকে ডাকলো, ডাকার পরে আমাকেও মারলো, আমিও কয়েকটা হুমাহুম মারছি। মুরব্বীরা এসে আমাদেরকে আটকালো। আটকানোর পরে আমাকে বললো বাবা তুমি চলে যাও, এরা ছেলে পেলে মানুষ, নেশাখোর, এরকম করে মানুষের হাত থেকে এটা ওটা কেড়ে নিয়ে আসে, বিক্রি করে নেশা করে এরা। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি, মানে রূপার সঙ্গে, কারণ ওর ফোনটা আমার কাছে। যাই হোক, আর এই 1 বছরে আমি ওর বাসায় কখনো যাই নাই। বাসায় যাওয়া পসিবল না, কারণ ওর বাবা মা সবাই আছে বাসায়। আমি ওয়েট করলাম একদিন যে না কীভাবে যোগাযোগ করি। যাই হোক, ফেসবুকের মধ্যে সে মেসেজ দিছে, মানে অন্য একটা আইডি থেকে আমাকে মেসেজ দিছে। আমি তো চিনতে পারছি যে সে,
তারপরে সে আমাকে বলল, শোনো তুমি ফোনটা নিয়ে তাড়াতাড়ি আসো, আমি সাপ্লাই তোমার জন্য ওয়েট করব সন্ধ্যা 7টার পর। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি চলে গেলাম সাপ্লাই, কিন্তু সাপ্লাই গিয়ে তার আমি দেখা পেলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না, ছটপট লাগতেছে। প্রায় বেজে গেল 9টা 7টার জায়গায়। দুইটা ফ্রেন্ড আসলো, দুইটা ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলতে বলতে 10টা পার হয়ে গেল, তারপরেও দেখা নাই। 11টা পার হলো, 12টা বাজলো, তারপরেও দেখা নাই। ফোনটা হাতের মধ্যে নিয়ে যাচ্ছি, আর ফোনের লকটাও আমি জানি না। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, আমার প্রিয় মানুষ যাকে আমি এত ভালোবাসি সে তার ফোনের পাসওয়ার্ডটাই আমাকে বলে নেই। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারমাইকেলের দিকে, কারণ অত রাতে রিক্সা ভাড়াও বেশি চাই, অত টাকাও আমার কাছে নাই। একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দেখতেছি একটা ছেলে হাতের মধ্যে ব্যাগ নিয়ে আর একটা বোরকা পরা মেয়ের হাত ধরে খুব জোরে দৌড়ে আসতেছে। আমি বললাম যে দাঁড়া দাঁড়া, কই যাচ্ছ তোমরা, এরকম করে দৌড়াচ্ছ কেন? তখন বলতেছে ভাইয়া 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 আমাদেরকে একটু হেল্প করেন, আমাদের পিছনে অনেক মানুষ লাগছে, আমরা দুজনকে ভালোবাসি, আমরা পালাচ্ছি। আর সেই ছেলেটা ছিল এলাকার একটা ছোট ভাই। যাই হোক, তো অনুমতে একটা ফ্রেন্ডের বাইক নিলাম, নিয়ে বললাম যে ছোট আর তুমি আমার বাইকে উঠো, আমি তোমাদেরকে টার্মিনালে নামাই দিয়ে আসতেছি। তারপরে তাড়াহুড়ো করে ওদেরকে বাইকে নিলাম, বাইকে নিয়ে টার্মিনালে গিয়ে নামাই দিলাম, নামাই দিয়ে বললাম যে তোমরা চলে যাও বাসের মধ্যে, বাসে করে চলে যাও। ছেলেটা বললো যে ভাইয়া অনেক ধন্যবাদ। যখনই মেয়েটা বললো আপনাকে অসংখ্য ধন্যবাদ, তখনই আমি তার ভয়েসটা শুনে চিনতে পেরেছি এটা হলো আমার প্রিয় মানুষ, যার সঙ্গে আমি 1 বছর কথা বলেছি। রাতে হয়তোবা আমি দেখে চিনতে পারিনি, কিন্তু তার গলার ভয়েস আমি একদম চিনতে পেরেছি। সে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আমি ছোট ভাইয়ের মুখের দিক তাকালাম, আমি কিন্তু চিনতে পেরেছি সে রূপা। কিচ্ছু বলিনি, বাসে তুলে দিয়েছি, বাসটাও ছেড়ে দিয়েছে। নিজের প্রিয় মানুষকে, নিজের গার্লফ্রেন্ডকে, যাকে এত মন দিয়ে ভালোবেসেছিলাম, তাকে আমি বাসে তুলে দিয়ে আসলাম অন্য একটা ছেলের সাথে। হায় রে, কি কপাল পোড়া আমার। খুব ছটপট লাগতেছিল। তারপর সেই বন্ধুর বাইকটা নিয়ে খুব জোরে টান দিলাম, কিন্তু সেই বাসটার দেখা পেলাম না। জানি না কোন বাসে তুলে দিছি, কারণ আমার মাথা তখন কোনো কাজ করছিল না। হঠাৎ করে যদি দেখো তোমার প্রিয় মানুষ অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, তখন তোমার মন মানসিকতা কেমন হয়ে থাকবে একটু বোঝার চেষ্টা করো। যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছি। অনেক দিন চলে গেল, পড়াশোনা তো করছি, আব্বু আম্মু বলে কোনো একটা চাকরি কর, চাকরিও নিছি, কিন্তু চাকরির মধ্যেও মন বসে না, চাকরি আর করতে পারি না। তারপরে আব্বু আম্মুর কাছে জোর দাবি করে একটা বাইক কিনলাম, বাইক কিনে চলে গেলাম ঢাকায়। ঢাকায় কোনো রকম করে একটা রুম ভাড়া নিছি, রুম ভাড়া নিয়ে কোনো রকম করে দিন কাটাচ্ছি। তারপরে কি হলো জানেন, আমার চাকরি টাকরি আর ভালো লাগে না। তারপরে বাইকের মধ্যে ভাড়া মারা শুরু করলাম, বাইক দিয়ে ভাড়া মারা শুরু করলাম। তো কেটে গেল 2 বছর। তারপর রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলো। তারপরে আমি বাইক থেকে নামলাম, বাইক থেকে নেমে দেখলাম যে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। তারপরে যখনই আবার বাইক নিয়ে আমি স্টার্ট দিয়ে ধরলাম, ঠিক তখনই দেখতে পেলাম সেই মানুষটাকে, মানে রূপাকে। যাই হোক, আমি অবাক হয়ে গেলাম। তারপরে তাড়াহুড়ো করে বাইকটা ঘুরিয়ে তার দিকে গেলাম, গিয়ে বললাম যে দাঁড়াও, তোমার নাম রূপা না? তারপরে সোজা হাঁটা শুরু করলো, আমাকে দেখে খুব জোরে জোরে হাঁটতেছে ভয়ে ভয়ে। আমি তারপরও বাইকটা সাইড করে তার পিছন পিছন যাওয়া শুরু করলাম। আমাকে দেখে আরও জোরে জোরে দৌড়ানো শুরু করলো। তারপরে আমিও দৌড় শুরু করলাম। অনেকগুলো মানুষ আমাকে ধরলো, ধরে বললো যে তুই মেয়েদের পিছনে এইভাবে দৌড়াচ্ছিস কেন? আমি বললাম যে রূপা দাঁড়াও, রূপা দাঁড়াও। তারপরে ওই মানুষগুলো আমার উপর আক্রমণ করলো। যাই হোক, কোনোভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসি, কিন্তু রূপার আর দেখা পেলাম না। তখন আমি বুঝতে পারলাম যে না, রূপা কোনো একটা ঝামেলায় আছে। তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আর পেলাম না। 7-8 দিন পর আমি আবার দেখা পেলাম একটা গার্মেন্টসের সামনে। আমি গিয়ে বললাম, রূপা তুমি কেমন আছো? সে আমার প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে আমাকে এড়িয়ে চলে গেল। আমি বললাম যে তুমি এই গার্মেন্টস থেকে বের হলে তুমি এই গার্মেন্টসে কাজ করতেছো? সে কোনো অ্যান্সার দিল না। তারপরে আমি বললাম যে আমার কথা শোনো। সে আমার কোনো কথা শোনে না, খুব জোরে একটা থাপ্পড় মারলাম। বললাম যে তোমার কি হয়েছে? তারপরে বাইকে চড়ালাম, বাইকে চড়িয়ে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে বসার পরে বললাম যে কি হয়েছে তোমার, বলো। তখন সে আমাকে বলল, আসলে 1 বছর যে তোমার সঙ্গে কথা বলেছি, তার আগ থেকে আমার ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। আসলে আমি তাকে অনেক ভালোবাসতাম, আর তোমার সঙ্গে আমি টাইম পাস করেছিলাম। আমি আসলে ভাবিনি যে তুমি এতটা সিরিয়াসলি নিবে। তারপরে আমি ওর সঙ্গে যেদিন পালিয়ে আসলাম, তারপরে আসার পরে আমরা বিয়েও করিনি, একসঙ্গে থাকিও নি। তারপরে হঠাৎ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায়, আমি জায়গাটা চিনি না। এই ঢাকা শহরে এসে সে আমাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। তারপরে তার নাম্বারে অনেক ফোন করছি, কিন্তু তাকে আর পাইনি। অনেক দিন পর জানতে পেলাম যে সে নাকি এখন বিদেশে আছে। আর আমি
যেভাবে হোক না কেন ওই পতিতালয় থেকে পালিয়ে আসছি। তারপর আর বাসাতেও যাইনি, কারোর সঙ্গে কোনো যোগাযোগও করিনি। তারপরে আমি এই গার্মেন্টসের মধ্যে ভর্তি হই, এই গার্মেন্টসে কাজ করি, একটা হোস্টেলের মধ্যে আসি আমি, কোনো রকম আমার দিন পার হচ্ছে। তারপর আমি বললাম তুমি আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারতে। তখন রূপা বলল না, তোমার সঙ্গে আমি বেইমানি করেছি, তোমাকে আমি ঠকিয়েছি, কি করে এই মুখটা আর তোমাকে দেখাবো, সেই জন্য আর তোমাকেও আমি বলিনি। আমি বললাম যে শোনো, ও হয়তো বা বাটপার হতে পারে, কিন্তু আমি তো না। আমি তো 1 বছর তোমাকে নিঃসন্দেহে ভালোবেসেছি, তোমার ফোনের পাসওয়ার্ডটাও আমি জানতে চাইনি, তাহলে তুমি আমাকে একটাবার কেন বলোনি? তখন রূপা বলল প্লিজ আর এসব বলিও না, এখন আমাকে যেতে দাও, আমার সময় নেই, আবার গার্মেন্টস যেতে হবে, আজকে আমার নাইট ডিউটি। আমি বললাম যে শোনো, তুমি এগুলো সব ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে চলো। তখন রূপা বলল না, আমি পারবো না, কারণ আমি তোমাকে ঠকিয়েছি আর আমি কষ্ট দিতে চাই না। আমি বললাম যে প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, দেখো তোমার জন্য আজ পর্যন্ত আমি চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়েই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি। আমার বিশ্বাস ছিল যে আমি তোমাকে একদিন না একদিন পেয়ে যাব। তখন রূপা বলল প্লিজ এগুলো আর মনে করিয়ে দিও না। আমি বললাম যে শোনো, তুমি আমার সঙ্গে চলো। রূপা কিছুতেই রাজি নয়, কিন্তু আমি রূপাকে অনেক জোর করে বাসায় নিয়ে আসছি। বাসাতেও মেনে নেয়নি, কি আর করার, প্রিয় মানুষটাকে তো পেয়ে গেছি, আর হারাতে দিব না। তারপরে একটা মসজিদের মধ্যে গিয়ে আমরা দুজন বিয়ে করি। বিয়ে করার পরে আমাদের ছোট্ট একটা সংসার হয়। যাই হোক, যতই কষ্ট যাক না কেন, প্রিয় মানুষটাকে তো আবার পেলাম। সে হয়তো একটা ভুল করছে, কিন্তু সেই জন্য কি সারা জীবন তার উপর অভিমান করে থাকবো? না, তাকে আমি ভালোবাসি। যে আমার প্রিয়তমা রূপা। আমি ভাবতেও পাইনি যে আমি কোনোদিন তাকে পেয়ে যাব। আর রূপা আমাকে বলল, যে মানুষটা আমার জন্য ক্ষতিকর আমি তাকেই বেছে নিয়েছিলাম, আর তোমাকে আমি দূরে সরে দিয়েছিলাম। আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম যে ধুর পাগলি, এগুলো বলে না। তারপরে সঙ্গে সঙ্গে সে বলল আই লাভ ইউ। আমি বললাম যে ওকে। তারপরে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো।